কাল পবিত্র ঈদুল আজহা। ঈদযাত্রায় ট্রেন বাস লঞ্চে যাত্রী চাপ, ফিরতি পথে যানজটের ভোগান্তি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে অটোরিকশা সহ কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত ৩, আহত অন্তত ৬ জন। কোরবানি ঘিরে রাতেও সরগরম পশুর হাট। রাজধানীতে বেচাকেনা বাড়ায়, খুশি ক্রেতা বিক্রেতা। প্রতিটা গরু প্রতি ধরেন ৫-১০ হাজার টাকা কম পাচ্ছে। রাত্রে বেচাকেনা ভালোই হচ্ছে। অনেকে কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। এবং বিসিবির পথ নয় ষড়যন্ত্র জানাতে হাইকোর্টে রিট ফারুক আহমেদের, বোর্ড পরিচালকদের দিকে অভিযোগের তীর। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি মশিউর অনিক। এবার ঘরে ফেরা প্রসঙ্গ। কাল পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় মতো ছাড়ছে সব ট্রেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আর গালিব, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে রেলপথে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন, আর পাশাপাশি যাত্রীরা কি ট্রেনের ছাদে উঠছেন কিনা, এবার কি তথ্য আছে আপনার কাছে? ঈদ যাত্রা হবে আর সেখানে ভোগান্তি হবে না, এটা তো আসলে হতেই পারে না। আমি সকালে যখন কমলাপুর রেল স্টেশনে ঢুকছিলাম তখন শুরুতে ঢোকা থেকে আসলে ভোগান্তি, যে পরিমাণে এখানে মানুষের ভিড় এবং বিনা টিকিটে যেন এখানে রেলে ভ্রমণ করা না করতে পারে, এর জন্য এই সংকীর্ণ যেভাবে জায়গা করে দেওয়া হয়েছে সেখানে মানুষজনের ঢোকা সব থেকে মনে করি সেখান থেকে আসলে ভোগান্তির শুরু। এরপরে আপনি যেটা বললেন যে ট্রেনের শিডিউল মেনে এখন পর্যন্ত আসলে সব ট্রেন চলছে, তবে দুটি ট্রেনের এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে দেখা নেই, যাদের ছাড়ার সময় ছিল 6:15 এবং 6:45-এ, যথাক্রমে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যেত, আর একটি নীলসাগর চিলাহাটি উত্তরবঙ্গের দিকে যেটি ছেড়ে যাবে, সেই ট্রেন দুটির এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। তবে যতটুকু জানা গেছে নীলসাগর এক্সপ্রেস ইতিমধ্যে ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার সম্ভাব্য ছাড়ার সময় বলছে 7:25-এ, আর পর্যটক এক্সপ্রেসের ছাড়ার সম্ভাব্য সময় বলছে 9:40-এ। তবে এই দুটি ট্রেন এখনও যেহেতু কমলাপুর প্ল্যাটফর্মে এসে ঢুকেনি, তাই বলা যাচ্ছে যে এটির সময় আরও বাড়তে পারে। এছাড়া সকালে যেই ধূমকেতু এক্সপ্রেস, অর্থাৎ একেবারে সকালের যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি মোটামুটি সময় মেনেই এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। প্রচুর পরিমাণে যাত্রী আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সকালবেলা আমি এমন অভিযোগে এসে সকালবেলা পেয়েছি যে একজন যাত্রী তিনি তিস্তা এক্সপ্রেসে তিনি উঠতে চাচ্ছেন, তার হাতে যদিও আসনবিহীন টিকিট তার হাতে ছিল, কিন্তু তাকে এখানে ট্রেনের যেই যারা প্রবেশ করার সময় যে টিকিট চেক করেন তারা তাকে ঢুকতে দিচ্ছিলেন না ট্রেনে, কারণ তারা বলছিলেন যে তাকে ভোগান্তির মধ্যেই আসলে ফেলছিলেন, বলছিলেন যে একবার এই গেটে যাও আরেকবার ওই গেটে যাও। এই যে ভোগান্তি, কিছু না কিছু ভোগান্তি আসলে থাকেই। সেই যে যাত্রী আমাকে অভিযোগ করলো যে তাকে যদি তাকে আসলে এর বাড়তি টাকা তারা আসলে
চাচ্ছে, যদি দেওয়া হয় তাহলে তারা তাকে ট্রেনে প্রবেশ করতে দিবে, অথবা তাকে হয়তো ট্রেনের ভেতরে অন্য কোনো বিশেষ সুবিধায় তাকে নিয়ে যাওয়ার তাকে প্রস্তাব তাকে দিচ্ছিল। অর্থাৎ এই ধরনের ছোটোখাটো ভোগান্তি এটা কিন্তু আসলে থাকেই, আমরা ইতিপূর্বে দেখেছি। তবে এবারে রেল যাত্রায় যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেটি শুরু থেকে বলা হলেও এই ধরনের ছোটোখাটো ভোগান্তি কিন্তু থাকছেই। আপনি আরও একটি প্রশ্ন করেছিলেন যে ট্রেনের ছাদে চড়ে মানুষজন যাচ্ছে কিনা। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণ পরেই, যেহেতু তিস্তা এক্সপ্রেস 7:30টার এই কমলাপুর রেল স্টেশন ছাড়ার কথা, আমরা দেখতে পাচ্ছি যে ছাদে কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে উঠে গেছেন এবং মনেই হচ্ছে যে তারা ছাদে করেই এই ভ্রমণ করবেন। তবে সবথেকে বড় যে বিষয়টি, যে এখানে যেহেতু একেবারে ঈদের আগের দিন, তাই এখানে মোটামুটি চেক করে ঢুকানো হলেও শেষ পর্যন্ত কিন্তু সেটি আর ধরে রাখা যাচ্ছে না। যারা টিকিট কাটছেন তারাও প্রবেশ করছেন, যারা টিকিট কাটছেন না তারাও প্রবেশ করছেন, এবং রেল কর্তৃপক্ষেরও এখানে কিছুটা ছাড় রয়েছে, কারণ শেষ পর্যন্ত মানুষকে তো বাড়ি তো ফিরতে হবে। আমরা যখন এই কমলাপুর রেল স্টেশনে যখন আসছিলাম, তখন কমলাপুর যে বাস স্ট্যান্ড, অর্থাৎ যেখান থেকে কুমিল্লা চট্টগ্রামগামী যেই মানুষজন যারা যাচ্ছিলেন তারা কিন্তু রাস্তায় বসে আছেন, অর্থাৎ যানজটের কারণে বাস আসতে পারছে না। অর্থাৎ এই সব ধরনের ভোগান্তি ঈদের আগের দিন কিন্তু মানুষকে পোহাতে হচ্ছে। তো অনেকেই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সর্বশেষ তথ্য। ঈদের একদিন আগে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এবার আমরা জানবো সড়ক পথে ঘরে ফেরার মানুষের খবর। রেলে স্বস্তি থাকলেও সড়ক পথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের বিক্রমহাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। এছাড়া সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। তবে শুরুতেই টাঙ্গাইলের খবর জানতে চাই কাউসার, এই মুহূর্তে যানজটের সবশেষ কি চিত্র দেখছেন, আর উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি আসলে কতটা বাড়ছে? রাত পহলেই ঈদ, আর এই ঈদকে আগের দিন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখনো যানজট রয়েছে প্রায় 31 ঘন্টা যাবত। এতে করে যারা উত্তরাঞ্চলের মানুষ রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার পেছনেই লক্ষ্য করলে দেখা যাবে যে গাড়ির গতি সর্বোচ্চ 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে, আর এছাড়া ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনের গতি 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে। এই মহাসড়কে ব্যাপক গণপরিবহনের সংকট দেখা দেওয়ায় যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। তারা বলছেন যে গণপরিবহন না পেলেও ট্রাকে তাদের কাছ থেকে 4 থেকে 5 গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে যমুনা সেতুতে গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 64,283টির অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,10,00,000 টাকার উপরে। টোল আদায় এবং যানবাহন পারাপারের দিকে এটি সর্বোচ্চ সংখ্যক হচ্ছে রেকর্ড পরিমাণ যানবাহন যমুনা সেতুতে 24 ঘন্টায় পারাপার হয়েছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে 6 শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছেন। আর এদিকে এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে এই মহাসড়কে একাধিক গাড়ি বিকল ও অন্তত 6টি যানবাহন দুর্ঘটনার কারণেই যানজটের শুরু হয়েছিল। আর এদিকে এই যমুনা সেতুতে যে পরিমাণ যানবাহন পারাপার করতে পারবে তার চেয়ে অধিক, মানে 3 গুণ বেশি যানবাহন পারাপার হওয়ার কারণে এই যানজটের শুরু হয়েছে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময় 18 থেকে 20,000 যানবাহন পার করলেও ঈদকে ঘিরে এখানে প্রায় 3 গুণের অধিক যানবাহন পারাপার হয়ে থাকে। আর এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে এই যানজট নিরসনে যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গের দিকে যানবাহন পারাপার হওয়ার কথা রয়েছে। আর তখন সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনটি বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল যানজটে ভোগান্তির সবশেষ তথ্য। আমরা এবার সিরাজগঞ্জের পরিস্থিতি জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে?
রসায়ন আসলে এই যে উত্তরবঙ্গ যে মহাসড়ক, এই মহাসড়কে আসলে প্রতি বছরই কিন্তু যানজটের ভোগান্তি পোহাতে হয়। তবে এই যে সিরাজগঞ্জ অংশের যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এবারও কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, আনসার এবং সেনাবাহিনী কিন্তু এই মহাসড়কে দায়িত্ব পালন করছে, যে কারণে উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জে। এই মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তবে আমরা গতকাল রাত পর্যন্ত দেখেছি যে এই মহাসড়কে দীর্ঘ একটি যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকে শুরু করে রাতে মধ্যরাত পর্যন্ত এই মহাসড়কে যে যানবাহনের চাপ ছিল, আজ সকালেও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে যারা ফিরছেন, গতকাল গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকেও এই মহাসড়কে যানবাহনের চাপটি বৃদ্ধি পেয়েছে এবং রাতেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই মহাসড়কে বিভিন্ন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং যানজট যাতে না হয় সে পদক্ষেপও কিন্তু তারা নিয়েছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে গতকাল থেকে যে যানবাহনের চাপটি তৈরি হয়েছে, এই চাপের কারণে কিন্তু টোল প্লাজা যে রয়েছে, টোল প্লাজার কিন্তু ঢাকাগামী যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এতে করে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকামুখী যানবাহনের। তবে উত্তরবঙ্গের যানবাহনগুলো নির্বিঘ্নে কিন্তু পারাপার করছে। এই ছিল আসলে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ। কোরবানির ঈদকে ঘিরে গভীর রাত পর্যন্ত সরগরম ছিল রাজধানীর পশুর হাটগুলো। শেষ মুহূর্তে বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। তবে অনেক বিক্রেতাই বলছেন কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শেষ দিনের অপেক্ষায় রয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেল থেকেই বাড়তে থাকে ক্রেতার ভিড়। সন্ধ্যা পেরোনের পরেই ক্রেতাদের ঢল নামে প্রতিটি হাটে, যা অব্যাহত থাকে গভীর রাত পর্যন্ত। বেচাকেনাও হয়েছে আগের কয়েক দিনের তুলনায় বেশ ভালো। ক্রেতারা বলছেন দিনের যানজট, গরমের উত্তাপ আর বৃষ্টির বাগড়া এড়াতেই রাতে হাটে এসেছেন তারা। আর বেচাকেনা বেশি হওয়ায় খুশিও বিক্রেতারা। বলছেন বড় গরুর তুলনায় ছোট মাঝারি গরুর চাহিদা এবার বেশ বেশি। তবে অনেকেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পশু বিক্রি না করে রেখে দিয়েছেন শেষ দিনের আশায়। রাতে আসার বিষয়টা হচ্ছে কি, সারাদিন অফিস টফিস থাকে, আজকে যেমন বৃষ্টি ছিল আবার একটু, তো এই কারণে রাতের টাইমটাতে আসলাম। রাতে একটু ফাঁকা পাওয়া যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, গরুটা নিয়ে বাসায় যেতে ইজি হয়, এই কারণে রাতের দিকে আসা। দিনের বেলা বৃষ্টি ছিল তাই আসি নাই, বাট সন্ধ্যার পরে আসছিলাম, তখন একটু রিজনেবল ছিল। মনে করলাম যে আরেকটু পরে আরেকটু মনে হয় দাম কম পাওয়া যাবে, তাই এখন বিক্রেতারা গরুর দাম ছাড়তেছে না। আজকে দিনের বেলা দামটা একটু কম ছিল তুলনামূলক, বাট এখন তো যার কারণে অনেকেই কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। দিনের চেয়ে রাতে বর্তমান বেশি আসতেছে ক্রেতারা, বেচাকেনা বর্তমান ভালো হচ্ছে। আর প্রতিটা গরু প্রতি ধরেন 5-10 হাজার টাকা কম পাচ্ছে, দাম কম। দিনে বেচা কেনাটা একটু কমই হয়েছে, লোকজন আইছে ওই মানে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ কেনে নাই। রাত্রে বেচা কেনা ভালোই হচ্ছে। রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তের ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের। লোহা পুড়িয়ে দিন রাত চলছে দা, বটি, ছুরি এবং চাপাতি তৈরির কর্মযজ্ঞ। অনেকে মাংস কাটার পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারশালাগুলোয়। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। কয়লার চুলায় আগুন আর টুংটাং শব্দে মুখর ফরিদপুর শহরের কামারপট্টি। আগুন রাঙা লোহার খণ্ডে চলছে ভারী হাতুড়ির বাড়ি। কেউ ছুরি বটিতে দিচ্ছেন শান, কেউ বা হাপড় টেনে বাড়িয়ে দিচ্ছেন আগুনের তীব্রতা। ভোর থেকে রাত নিরবিচ্ছিন্নভাবে চলছে এই কর্মযজ্ঞ। ঈদ সামনে রেখে শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে নতুন ছুরি চাপাতির চাহিদা। পাশাপাশি পুরনো দাবটি ধার দিতেও ভিড় করছেন অনেকেই। দোকানগুলোতেও সাজিয়ে রাখা হয়েছে পশু জবাই ও চামড়া ছাড়ানোর প্রয়োজনীয় নানা সরঞ্জাম। যেখানে এক একটির বটি বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। সেই গরুর হাটে গেছিলাম, গরু টরু দেখলাম, গরু কেনাকাটা হইলো। এখন খেটে নিতেছি, 2টা খেটে নিলাম, আমি বেশ অল্প দামে পেলাম।
তবে কারিগররা বলছেন বর্তমানে চায়নার তৈরি ছুরি ও চাপাতিতে বাজার সয়লাভ। এদিকে কয়লা ও লোহার দাম বাড়লেও বাড়েনি শ্রমিকদের মজুরি, ফলে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। কোরবানির সময় কাজটা অনেকটা বেশি হচ্ছে, প্লাস নতুন বানাচ্ছি, পুরানটাও রিপেয়ারিং করছি, এই জন্য অনেকটাই কাজ কাম আছে বেশি, অনেকটা প্রফিটও আসবে। আছে মোটামুটি, এই যে সামনে মনে করেন ডাউবটিগুলা ডাক্তার নিয়ে আসে গ্রামের থেকে কিনা খাইতে এনে ব্যবসা করি। কোরবানির সামনে খাইতে মনে করেন যে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আছে। ঈদুল আজহার সময় জেলার 9টি উপজেলার প্রায় 420টি দোকানে ব্যবসা হয় অর্ধ কোটি টাকার। তাই সারা বছরের ঘাটতি পোষাতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন কামারশিল্পীরা। ফরিদপুর এখন। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন কোরবানির পশুর হাট থেকে প্রায় 1000 টন বর্জ্য তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হওয়ায় যার স্থান হচ্ছে ড্রেন, নালা আর রাস্তায়। আর এতে পানি চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য অপসারণে হাট ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। অমান্য করলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজী মাহফুজ জানাচ্ছেন বাকিটা। ফুটপাত থেকে রাস্তা যেন বর্জ্যের পাহাড়, দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সাগরিকা রাস্তার মোড়ের। কোরবানির পশুর হাটের বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি। একই অবস্থা নগরীর অন্যান্য পশুর হাটগুলোতেও। চট্টগ্রাম নগরীতে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 13টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে নগরীর বিভিন্ন অলিগলিতে শতাধিক ছোট ছোট পশুর হাট বসেছে। এসব হাটের বর্জ্য ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় সরানোর নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। এ কারণে হাটের এসব বর্জ্য ড্রেন, নালায় পড়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার মধ্যে এসব বর্জ্য ফেলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। অনেক বর্জ্য হয়ে গেছে এখন, মানে বিস্তর, মানে হাঁটা জানা। রাস্তার পাশে পাশে মানে জমিয়ে রাখে, তো এখন এই আমাদের পাবলিক হাউসে হাঁটা চলা করার জন্য তো একটু সমস্যা হচ্ছে। রাস্তায় প্রচুর এখনো আছে, একটু ময়লা আছে, এগুলো দ্রুত পরিষ্কার করলে তাহলে মানুষের কষ্টটা কমে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, কোরবানির হাটের ময়লা অপসারণে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজারাদাররা বলছেন, বৃষ্টির কারণে ময়লা পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, তো এগুলো করতে তো এখানে লোকবল, তারপরে বাজারের মানুষ বেশি, যার কারণে হয়তো একটু হয়েছে আর কি। বাজার শেষ হওয়ার পরে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। যদি ওরা একদিনের মধ্যে না করে, তাহলে হয়তো ওদের ইজারার কিছু টাকা তো আমাদের কাছে থাকবে। তো ওনাদেরকে আমি অথরিটির সাথে কথা বলবো, যদি ওরা পরিষ্কার না করে ওইটার যদি কোনো ড্যামারেজ করার সিস্টেম থাকে তাহলে ড্যামারেজ করাবো, সো দ্যাট ভবিষ্যতের জন্য সবাই অ্যালার্ট হয়। আর আমি তো আর জনসাধারণের জন্য ময়লা রেখে দিব না, নেক্সট ডে আমি ক্লিয়ার করে দিব। প্রতিদিন চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 1000 টন। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার স্থানীয় সময় ফজর নামাজ পড়েই মুজদালিফা থেকে মিনারের উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। মরুমায় উপত্যকায় পৌঁছে বড় জামরায় নিক্ষেপ করা হবে 7টি কঙ্কর। এরপর পশু কোরবানি এবং মাথা মুন্ডন শেষে ইহরাম ছাড়বেন হাজিরা। বিশৃঙ্খলা এড়াতে মিনায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থাও নিয়েছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজ যাত্রীদের আটকে দেয় এবারের হজে তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের সঙ্গে 8টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। আর এতে করে 3 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 6 জন। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে মোটরসাইকেল, সিএনজি ও কাভার্ড ভ্যান। স্থানীয়রা অভিযোগ করছেন, রাতে সেতুর লাইনম্যান দায়িত্ব পালন না করার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাকিরা জানাচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান আটকে আছে ট্রেনের সাথে। একটি দুটি নয়, অন্তত 8টি যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়
কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের। এর মধ্যে কয়েকটি যানবাহন কাটা পড়ে ট্রেনের নিচে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 11:15টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান 3 জন, আহত হয় অন্তত 6 জন। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দেন সবাই। বোয়ালখালী অংশে দুর্ঘটনায় পতিত হয়। এখানে বেশ কয়েকটি সিএনজি, টমটম গাড়ি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, হাইস দুর্ঘটনায় পতিত হয়। এই পর্যন্ত দুর্ঘটনাকালে আমাদের জানা মতে প্রায় 3 জন মারা গেছেন। স্থানীয়রা জানান কালুরঘাট ব্রিজে একই সাথে ট্রেন ও যানবাহন চলাচল করে। তবে ট্রেন আসলে উভয় মুখে যানবাহন বন্ধ রাখা হয়। রাতে লাইনম্যান সড়কে দায়িত্ব পালন না করায় সেতুতে যানবাহন উঠে পড়ে। এতেই ঘটে দুর্ঘটনা। কোনোভাবে এটা ট্রেনের অবহেলা না, এটা হচ্ছে যে আমাদের সিএনজি ওই পাশ থেকে আসছিল লাইন, কিন্তু উনি কোনো সিগন্যাল মেনটেন করে না যে ট্রেন আসবে। ট্রেন তো তার নিজস্ব শিডিউল অনুযায়ী আসছে, হ্যাঁ, কিন্তু ওইখান থেকে যে গাড়ি আসা, বিকজ এটা হচ্ছে ওয়ান ওয়ে, তো ট্রেন আসলে অবশ্যই এখানে দাঁড়াইতে হবে। তো ওইখান থেকে কোনো গেটম্যান বলে না যে ট্রেন আসবে, আপনারা যান। এসে দেখতেছি স্বেচ্ছাসেবীরা, অনেক স্বেচ্ছাসেবীরা আসছে, সাথে আমরাও আসছি। এসে আমরা উদ্ধার কাজের জন্য কাজটা চলে যাচ্ছে। এর আগের ঘটনাটা সম্বন্ধে আমরা জানতে পারছি, জাস্ট জানার পর আমরা সরাসরি এসে ঘটনাস্থল থেকে যাদেরকে যতটুকু পারে আমরা উদ্ধার করে যাচ্ছি। আহত 6 জন চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। অর্থ সংকটে রোহিঙ্গা ক্যাম্পের 1200 শিক্ষক ছাঁটাইয়ের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। বর্তমানে চাকরি হারানোর সংখ্যায় আরও 2800 জন আছেন। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে 2,30,000 রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। গেল 29 মে তহবিল সংকটে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি থেকে ছাঁটাই করা হয় 1200 স্বেচ্ছাসেবক শিক্ষককে। এরপর গেল বুধবার থেকে বন্ধ করা হয় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2.5 লাখ শিশুর শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, স্থানীয় 1200 শিক্ষকের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। একই সাথে গ্রেড 3-এর উপরে থাকা স্থানীয় শিক্ষকদেরও আর বেতন দেওয়া হবে না। এতে সব মিলিয়ে বেকার হয়ে পড়ছেন 4000 স্থানীয় শিক্ষক। গ্রেড 3 থেকে অ্যাবাভ যারা আছে স্থানীয় শিক্ষক, তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে তারাও আর বেতন পাচ্ছে না। তো তাতে করে বাংলাদেশের প্রায় 4000 শিক্ষক তারা তাদের কাজকর্ম আর করতে পারবে না। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 4 লাখ শিশুর শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন 8000 স্বেচ্ছাসেবক শিক্ষক, যার মধ্যে প্রায় 4000ই স্থানীয় নাগরিক। তবে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি ও শিক্ষা কার্যক্রম বন্ধ নিয়ে হতাশ স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা। এখন বন্ধ করে দিয়ে আর লেখাপড়া করি না পারি, আর এখন কি হইব প্রত্যেকটা স্কুল লোন মানে কি বন্ধ করে দি ফেলের ইয়ান আর যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আছে, রিফিউজির মধ্যে ইন আর তো এখন চিন্তা তৈরি গই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগস্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদেরকে যারা ছাঁটাই করছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। ইউনিসেফ যদি আর ফান্দি না পারে এখন আর কেঙ্গুরি অনারে কি দিম সালার দিম শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। যদিও ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে 4 লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। ফান্ডিং পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে নেমেছে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। এখন কক্সবাজার। সুস্বাদু লিচুর জেলা হিসেবে পরিচিত
মেহেরপুর। এখানকার মাটি ও আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় দিন দিন এখানে বাড়ছে বাগানের সংখ্যা। আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমেও লিচুর ফলন হয়েছে ভালো। বাজারে দাম ভালো থাকায় লাভের মুখও দেখছেন বাগানিরা। আর চলতি এই মৌসুমেই 50 কোটি টাকার লিচু উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। মেহেরপুর থেকে বাকিরা জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুর জেলায় রয়েছে অসংখ্য লিচু বাগান। গত 3 বছর লিচুর ভালো ফলন হলেও তীব্র তাপদাহের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে চলতি মৌসুমে লিচুর মুকুল আসার পর থেকেই আবহাওয়া ভালো, পাশাপাশি ভালো বৃষ্টিপাতের ফলে লিচুর ফলন হয়েছে বেশ ভালো। এবছর লিচুর আকার ও রং আকর্ষণীয় হয়েছে। এরই মধ্যে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আটি জাতের লিচু। লিচুর দাম ভালো হওয়ায় ব্যবসায়ীরা দেখছেন লাভের মুখ। পরিপূর্ণ পানি পাওয়া হয়েছে এবং রোদের তাপমাত্রা একটু কম ছিল, সেই কারণে আটির লিচু সৌন্দর্য হয়েছে। এবার বৃষ্টির কারণে লিচুর ফলন ভালো, মানও ভালো। আটির লিচুটা খুব সুন্দর হয়েছে, যেহেতু আটির সময় মতন ঠিক মতন পানি পেয়েছে। এই বাগানটা ধরেন কিনলাম 4 লাখ টাকায়, আবহাওয়া ভালো, দামও ভালো যদি পাই তাহলে 7-8 লাখ টাকা বেচা কেনা হবে। মেহেরপুরে আটি, বোম্বাই ও চায়না 3 জাতের লিচুর আবাদ হয়ে থাকে। মৌসুমের শুরুর দিকেই এ সকল জাতের লিচু বাজারজাত করা যায়, যার ফলে দাম পাওয়া যায় বেশি। বর্তমানে লিচুর যে অবস্থা, আমরা চাষিদেরকে এখন কার্বনডাজিম অথবা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সাথে ভিটতাকো অথবা ইনসিফিউ এই গ্রুপের আমরা কীটনাশক দেওয়ার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করছি। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে 715 হেক্টর জমিতে লিচুর বাগান হয়েছে, যা থেকে 6110 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্য রয়েছে। লিচুর আকার ও রং ভালো করতে শেষ মুহূর্তে করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। কিছু জায়গায় খবর নিয়েছিলাম যে ধরে যাচ্ছিল, আমাদের 2টা বৃষ্টিপাত হয় এবং কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি যে সেচ দেওয়ার জন্য থালা বা মেশিন পদ্ধতিতে বা রিং করে যদি বেশি সেচ দেয় এবং বড়া পদ্ধতি সেচ দেয়, সেক্ষেত্রে আমাদের লিচু ঝরা থেকে রক্ষা পাবে। তাপদাহের কারণে গত 3 বছরের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা লিচু বাগানি ও ব্যবসায়ীদের। এখন মেহেরপুর। এবার জানাবো দেশের বাইরের খবর। দেশীয় স্বাদের মজাদার মিষ্টি তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আজমানে বাংলাদেশের একটি কারখানায় তৈরি মিষ্টি বাজারজাত হচ্ছে অন্যান্য শহরেও। দেশে অভিজ্ঞতা নিয়ে বিদেশের মাটিতে এই ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন প্রবাসীরাও। দেখছেন সফলতার মুখও। হরেক রকম মিষ্টির স্বাদ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। থরে থরে সাজানো হরেক রকম মিষ্টি, রসগোল্লা, কালোজাম, ক্ষীরমোহন, চমচম, রসমালাই, ছানামুখী ও সন্দেশ সহ বাহারি দেশীয় মিষ্টি দেখা মাত্র জিভে জল আসবে না এমন ভোজন রসিক খুঁজে পাওয়া যাবে না। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের, যেখানে দেশীয় এসব মিষ্টি তৈরি করছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এই প্রসেসিং এর পরে আমরা মিষ্টিটা কোল্ড স্টোর করি, কোল্ড স্টোর একটু ঠান্ডা করার পরে আমরা এই মিষ্টিটা আমরা ইয়াতে দিই, শোরুমে পাঠাই। স্পেশাল দই আছে, রসমালাই আছে, এই মিষ্টিগুলোর আমাদের অনেক ভালো চাহিদা এখানে। একটা সময় ছিল যখন দেশীয় মিষ্টির স্বাদ নিতে লম্বা সময় অপেক্ষা করতে হতো প্রবাসীদের। বছর কিংবা 6 মাসে দেশ ফেরত সহকর্মী ও আত্মীয়রা সঙ্গে নিতেন দেশীয় মিষ্টি। দিন বদলেছে, এখন বিদেশেও দেশীয় স্বাদের এসব মিষ্টি তৈরি করছেন বাংলাদেশি কারিগররাই। এতে বিদেশে বসেও হাতের নাগালে দেশীয় মিষ্টি পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশি মিষ্টি এরা এখানেই প্রোডাকশন করতেছে, প্লাস হোম ডেলিভারিও দিচ্ছে। আমাদের দেশের স্বাদ বিদেশেই আমরা মেটাতে পারছি। দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী ও ব্যবসার পরিধি বাড়াচ্ছেন উদ্যোক্তারা। এসব কারখানায় তৈরি মিষ্টি আজমান শহর ছাড়িয়ে পাইকারি দামে চলে যাচ্ছে আমিরাতের অন্যান্য শহরের মিষ্টির দোকানে। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় অনেক ক্রেতাও নিচ্ছেন মিষ্টি। দেশে অনেক মিষ্টি খেয়েছি, তো সেম স্বাদ এখানে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার নিজের প্রতিষ্ঠান দিয়েছি, আমার নিজের প্রতিষ্ঠানে এখন আমি নিজে কাজ করতেছি। আরো লোকজন আছে এখানে আমার সাথে কাজ করতেছে আমার কোম্পানিতে। এসব প্রতিষ্ঠান একদিকে প্রবাসীদের মিষ্টির চাহিদা যেমন পূরণ করছে, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠান আয়োজনে জায়গা করে নিচ্ছে দেশীয় স্বাদের এসব মিষ্টি। এমনকি বিদেশে দেশীয় মিষ্টির ব্যবসা সম্প্রসারণে তৈরি হচ্ছে কর্মসংস্থান। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।
অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের ভাবমূর্তি রক্ষা করতেই মার্কিন প্রেসিডেন্ট 12 দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আফগানিস্তান ও ইরানের ক্ষেত্রে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার যে উদ্দেশ্য তা মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনের যে অপতৎপরতা বন্ধ করা তাই মূল কারণ। ভ্রমণ ভিসায় মার্কিন মূল্যকে এসে মেয়াদ ফুরানোর পরেও সেখানে থেকে যাওয়ার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন আফ্রিকা ও ক্যারিবীয় রাষ্ট্রের নাগরিকরাও। বাগেরা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। কঠোর অভিবাসী নীতির জন্য ব্যাপক সমালোচিত হলেও তা গ্রাহ্যই করছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার মোটা দাগে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার মোট 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তালিকায় আছে ইরান, আফগানিস্তান, ইয়েমেনের মতো মুসলিম প্রধান রাষ্ট্র, রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারও। আগামী 9 জুন কার্যকর হতে যাওয়া এই নির্দেশের পেছনে জাতীয় নিরাপত্তা কিংবা কলোরাডোতে ইহুদি কমিউনিটির ওপর সাম্প্রতিক হামলা ইত্যাদি কারণ দেখানো হলেও বিশ্লেষকদের দাবি এর সঙ্গে জড়িত ট্রাম্পের ইমেজ রক্ষার স্বার্থ। That's a big part of Trump's political image. So he's doing this for domestic politics reasons, but also he says for national security reasons. মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তালেবান শাসিত আফগানিস্তানে পাসপোর্ট বা নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনায় নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই। পাশাপাশি পশ্চিমাদের বয়ানে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত তালেবান গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটনের বনিবনা হচ্ছে না শুরু থেকেই। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অনেক আফগান অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাস করছেন, এমন সব অভিযোগের কারণে আফগানিস্তানের নাগরিকদের রাখা হয়েছে নিষেধাজ্ঞার আওতায়। ইরানের বিরুদ্ধে আছে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেয়া, পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া, মধ্যপ্রাচ্যে হামাস এবং হিজবুল্লাহর মতো অক্ষশক্তি নিয়ে মিত্র ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর মতো অভিযোগ। সবশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে নমনীয় না হওয়ায় ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দিয়ে চলমান কূটনৈতিক বিরোধ আরও তাজা করল ওয়াশিংটন। লিবিয়া ও সোমালিয়ার বিরুদ্ধেও সন্ত্রাসী সংগঠন চালানো এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাশাপাশি পরিকল্পিত হত্যাকাণ্ডের বায়না নেয়ার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। এছাড়াও এই দুই দেশের পাসপোর্ট প্রণয়ন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শাসনামলে করা পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাইতির নাগরিকের সংখ্যা ছিল 8.5 লাখের বেশি। অথচ এরা কবে ও কিভাবে মার্কিন ভূখণ্ডে এসেছেন এর কোনো তথ্য ছিল না তৎকালীন প্রশাসনের কাছে। অভিবাসন ছাড়াও মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী নেটওয়ার্ক চালানোর মতো অভিযোগ থাকায় ক্যারিবীয় রাষ্ট্রটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ আটকে দিচ্ছে বর্তমান প্রশাসন। আফ্রিকার দেশ চাদ, কঙ্গো ও গিনির বিরুদ্ধে অভিযোগ, ভিসা বা বসবাসের অনুমতির মেয়াদ ফুরিয়ে গেলেও এই রাষ্ট্রের নাগরিকরা যুক্তরাষ্ট্র ছেড়ে যায় না, যাকে অভিবাসন নীতির ভাষায় বলা হয় ওভারস্টে। 2023 সালে চাদ থেকে ভ্রমণ বা বাণিজ্য ভিসায় যুক্তরাষ্ট্রে আসা 49% নাগরিকই আর দেশে ফেরেননি বলে অভিযোগ হোয়াইট হাউসের। এছাড়া পাসপোর্টের গ্রহণযোগ্যতা, ওভারস্টে ও অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়ন্ত্রণ না থাকায় নিষেধাজ্ঞা এসেছে মিয়ানমার, সুদান ও ইয়েমেনের বিরুদ্ধে। বিশেষ করে বার্মিজ নাগরিকদের দেশে ফেরত নেয়ার বেলায় মিয়ানমারের উদাসীনতা আরও চটিয়ে দিয়েছে ট্রাম্পকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ছিঁড়ে যাওয়া মাছ ধরার জাল, প্লাস্টিকের দড়িসহ উপকূলে ছড়িয়ে থাকা বর্জ্য দিয়েই পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করছে চীন। প্রাদেশিক অলাভজনক সংস্থার এমন উদ্যোগে চীনের উপকূলীয় অঞ্চলে দূষণ যেমন কমছে, তেমনি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন স্থানীয় জেলেরা। এছাড়া সংগ্রহ করা বর্জ্য ভালো দামে বিক্রি করা হচ্ছে স্থানীয় কারখানাগুলোতেও। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। প্রতিবছর আনুমানিক 80 লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে সমুদ্রে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এই প্লাস্টিক দূষণ বন্ধ না হলে 2050 সালের মধ্যে সমুদ্রে জমা হওয়া প্লাস্টিকের পরিমাণ হবে মাছের চেয়ে বেশি। এই দূষণ রোধে এবার সমুদ্রের পানি ও উপকূলে ছড়িয়ে থাকা মাছ ধরার জাল, রশিসহ বিভিন্ন প্লাস্টিক সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করছে চীনের ঝেজিয়াং প্রদেশের ব্লু সাইকেল রিসাইক্লিং সংস্থা। এতে করে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি উপকৃত হচ্ছেন স্থানীয় জেলে ও মৎস্যচাষীরা। ব্যবহৃত ও ত্রুটিপূর্ণ সরঞ্জাম ভালো দামে জেলেদের কাছ থেকে কেনার পাশাপাশি পরিবেশ রক্ষার নানা দিক তাদেরকে হাতে কলমে শেখাচ্ছে সংস্থাটি। সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য থেকে প্রস্তুত করা হচ্ছে ছোটখাটো আসবাব, বৈদ্যুতিক সরঞ্জামের মতো নানা পণ্য, যা রপ্তানি করা হচ্ছে বিদেশেও।
এছাড়াও নৌকায় ব্যবহৃত পলিপ্রোপিলিন দড়ি সংগ্রহ করে তা চেয়ারের আর্মরেস্ট, বৈদ্যুতিক সরঞ্জামের কেসিং, গাড়ির কুলিং ফ্যানের কাঁচামাল হিসেবে ব্যবহার করে স্থানীয় কারখানাগুলো। এসব প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহের কাজটিও করছে ব্লু সাইকেল রিসাইক্লিং সংস্থা। দেখা যায় প্রতি 100 থেকে 200 টন সামুদ্রিক বর্জ্য থেকে যে কাঁচামাল তৈরি করা যায় তা দিয়ে এসব কারখানার মাত্র 2 দিনের চাহিদা পূরণ করা সম্ভব। এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় স্থানীয় ওয়ার্কশপে এই বর্জ্যের ব্যাপক চাহিদা আছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করতে অলাভজনক সংস্থাগুলোর যে খরচ হয় তার জন্য ভর্তুকিও দিচ্ছে চীনা সরকার। পাশাপাশি বর্জ্য থেকে তৈরি প্লাস্টিকের আন্তর্জাতিক চাহিদা থাকায় এতে করে লাভবান হতে পারে স্থানীয় কারখানাগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কাল পবিত্র ঈদুল আজহা, ঈদ যাত্রায় ট্রেন, বাস, লঞ্চে যাত্রী চাপ, ফিরতি পথেও যানজটের ভোগান্তি। চট্টগ্রামের কালুরঘাটের ট্রেনের সঙ্গে অটোরিকশা সহ কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত 3, আহত অন্তত 6 জন। কোরবানির ভিড়ে রাতেও সরগরম পশুর হাট, রাজধানীতে বেচাকেনা বাড়ায় খুশি ক্রেতা বিক্রেতা। প্রতিটা গরু প্রতি ধরেন 5-10 হাজার টাকা কম পাচ্ছে। রাত্রে বেচাকেনা ভালোই হচ্ছে। অনেকে কেনাকাটা করে ফেলছে গরু এখন দামটা একটু বাইরে গেছে। অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। এবং বিসিবির পদ নয়, ষড়যন্ত্র জানাতেই হাইকোর্টের রিট ফারুক আহমেদের, বোর্ড পরিচালকদের দিকেই অভিযোগের তীর। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।